স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। নিজের করা প্রশ্নর পাল্টে জানতে চায় মায়া সম্পর্কে। চোখ বুলিয়ে আবারও মায়াকে দেখে নেয় উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার গায়ে ওড়না না থাকায় অনাকাঙ্ক্ষিতভাবে মায়ার শরীরের অনাকাঙ্ক্ষিত জায়গায় চোখ পড়তেই মুহূর্তে খানিকটা বুক কেঁপে ওঠে হৃদের। সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে পাশে তাকায় সে। হৃদের জীবনে বিগত 24 বছরেই প্রথম এমনটা হচ্ছে যে কোনো মেয়ের সামান্য দর্শনে বুক কেঁপে উঠেছে। হৃদ নিজের জীবনের বেশিরভাগ সময় দেশের বাইরে কাটিয়েছে বিভিন্ন কাজের সূত্রে। সেখানে বিভিন্ন নারী দেখে এসেছে। আর ভিনদেশী নারী মানেই অন্যরকম। প্রায় সময় তাদের পুরো অন্যরকমভাবে দেখা যায়। কই তখন তো তাদের দেখে বুক কাঁপেনি হৃদের। তাহলে পিচ্ছি মেয়েটিকে ওড়না ছাড়া দেখাতে বুক কাঁপছে কেন? পিচ্ছি মেয়েটি হৃদের বউ বলে নাকি অন্য কিছুর জন্য? হৃদ কথাগুলো মনের মধ্যে অনেকবার আওড়িয়ে পুনরায় ঘাড় ঘুরিয়ে সামনে তাকায়, মায়ের চোখের নিজের দৃষ্টি স্থির করে। নিজের করা প্রশ্ন পাল্টে মায়ার সম্পর্কে জানতে শান্ত কণ্ঠে বলে, বয়স কত? হৃদের হুটহাট প্রশ্নে থমথমে খেয়ে যায় মায়া। বিস্ময়ে তাকিয়ে আস্তে করে বলে, আমার হুম। আগের ন্যায় বলে ওঠে। জি 15। মায়ার উত্তরে মুহূর্তেই কপাল কুঁচকে আসে হৃদের। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, এত কম? মায়া হৃদের আনমনের অস্পষ্ট সুরের কথাটা ঠিকঠাক শুনতে না পেরে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে। জি ভাইয়া। হৃদ মায়ার কথায় মনোযোগী না হয়ে নিজের মতো আবারও প্রশ্ন করে শান্ত কণ্ঠে বলে, কোন ক্লাস? 9-এ পড়ছি। মায়ার সহজ সরল জবানবন্দি শুনতেই মুহূর্তেই হৃদ একটা ভ্রু উঁচু করে বলে ওঠে। সামনে তো পরীক্ষা মনে হয়, এই অসময়ে তোমাকে 9-এ ভর্তি করালো কে? মায়া আস্তে করে মিহি সুরে বলল, দাদাজান করিয়েছেন ওনা স্কুলে। আরও 7 মাস পর 9-এর ফাইনাল এক্সাম আমার। এতদিন মানে আমাদের বাড়ির এলাকার স্কুলে পড়েছি। আমি 9-এ 4 মাস পড়াশোনা করেছি। এখানে এসেছি 1 মাস হয়েছে। মোট 5 মাসের পিছুটান পড়েছে আমার। তাই দাদাজান কাল বিলম্ব না করে আপনাদের স্কুলে ভর্তি করিয়েছেন আমাকে। মায়ার গোছানো কথাবার্তায় মায়াকে ছোট নয় বরং বেশ বড় বলে মনে হচ্ছে হৃদের। মায়ার শান্তশিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকাটা দেখে পুনরায় আগের ন্যায় প্রশ্ন করে বলে, নাম? স্নিগ্ধ ভেজা গলায় বলল, মায়া। পুরোটা বলো। ইতস্তত জড়িয়ে আস্তে আস্তে বলে, রিক্তা ইসলাম মায়া। হৃদের দৃষ্টি গাঢ় হয় মুহূর্তেই। নিজের একটা ভ্রু উঁচু করে বলে ওঠে, ডটার অফ শফিকুল ইসলাম অ্যান্ড মাদার অফ রেহানা বেগম। মায়া মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে আস্তে করে বলে। হুম। মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায় পরিবেশটাতে। ভয়ঙ্কর নীরবতা জেঁকে বসে দুজনের মাঝেই। চারপাশে পাখির কিচিরমিচির মনোরম শব্দ কানে ছন্ন ছাড়া হয়ে বাড়ি খাচ্ছে দুজনেরই। মায়া মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে। মেয়েটি যে হৃদের বউ এতে 100% শিওর হয় সে। হৃদের কুঁচকে আসা কপালটা ক্রমশ স্বাভাবিক হয় মায়ার সহজ স্বীকারোক্তিতে। হৃদ বার কয়েক আবারও চোখ বুলিয়ে পরখ করে নেয় মায়াকে উপর থেকে নিচ পর্যন্ত। মায়ার কাঁচা হলদেটে গায়ের রঙের সঙ্গে চমৎকার লাগছে গাঢ় বেগুনি রংটা। মায়ার পোশাক বেশভূষায় চেহারায় সত্য পুতুলের ন্যায় লাগছে হৃদের কাছে। হৃদ হারায়, এতটা মনোযোগ সহকারে কখনো কোনো মেয়েকে দেখা হয়নি। আগের দিন থেকে শুধু দেখেই চলেছে মায়াকে গভীর দৃষ্টিতে। অনেকটা মোহনীয় লাগছে হৃদের কাছে। হৃদ থামে, চোখ ঘুরিয়ে পাশে তাকায়। মায়া জড়িত অতীত স্মৃতিগুলো মাথা নাড়াতে উঠতে দমে যায় হৃদ। চোয়াল শক্ত হয়ে আসে হৃদের, কিন্তু পর মুহূর্তেই কি মনে করে আবারও নিজেকে নিবারণ করার চেষ্টা চালায়। বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। আগের দিন থেকে মায়ার বারবার হুটহাট সামনে চলে আসাতে হৃদের কোথায় যেন একটা গিয়ে ভীষণভাবে লাগছে, গভীরভাবে লাগছে। হৃদ চোখ আউড়িয়ে আবারও তাকায় মায়ার মুখশ্রীতে। শান্ত চোখে মায়াকে কিছুক্ষণ দেখে নিয়ে শান্ত কণ্ঠে বলে, ভেতরে যাও।
হৃদের কথায় মায়ার বাধ্য মেয়ের ন্যায় সম্মতি জানিয়ে মাথা নিচু করে সামনের দিকে পা বাড়িয়ে কয়েক কদম এগিয়ে যেতেই পিছন থেকে হৃদ আবারও বলে ওঠে, আজ থেকে ওড়না ছাড়া রুম থেকে বের হওয়া নিষিদ্ধ তোমার জন্য। মায়া পিছন ঘুরে তাকায় হৃদের দিকে। সাথে সাথেই চোখাচোখি হয় দুজনের। মায়া চোখ নামিয়ে নিচের দিকে তাকিয়ে আবারও বাধ্য মেয়ের ন্যায় মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে নিচু স্বরে বলে, জি ভাইয়া। হৃদ খানিক সময় নিয়ে মায়ের দিকে তাকিয়ে থেকে বলে, যাও। হুম। সকাল 4:45। ডাইনিং চেয়ারে পা ঝুলিয়ে বসে আছে মায়া। চুপচাপ বসে আছে তা নয়, নিজের নাস্তা খাচ্ছে চঞ্চল ভঙ্গিতে। মায়ের পাশের চেয়ারটায় বসে আছে হেনা খান। দায়িত্ব সহকারে নিজের হাতে মায়ের মুখে নাস্তা তুলে দিচ্ছেন একের পর এক। মায়াকে একেবারে স্কুলের জন্য রেডি করিয়ে এনেছেন তিনি। তার ঠিক সামনে আরাফ খান বসে আছে ডাইনিংয়ে নাস্তা করার জন্য। আপাতত তিনি নাস্তা না করে বসে বসে নিউজ পেপার পড়ছেন মনোযোগ সহকারে। ফাঁকে ফাঁকে নিজের স্ত্রী মায়ের খুনসুটি দেখছেন তৃপ্তিতে। এই বয়সে এসে নিজের ছেলের বউকে হারিয়ে মায়া যেন একমাত্র অবলম্বন হয়ে উঠেছে তাদের জন্য। মায়াকে ঘিরেই তাদের এখন দিনটা পার হয়। হৃদকে তো দেশে পাওয়াই যায় না, কখন দেশে আসে কখন আবার চলে যায় সেটাও ঠিকঠাক জানায় না হৃদের সম্পর্কে সবকিছু অজানা রহস্যের মতো ধোঁয়াশাই রাখে সে নিজেই। বছর দুয়ের একবারে দেখা মেলে তার। হৃদ বাংলাদেশে আসে তাও নিজের কাজের সূত্রে, কিন্তু খান বাড়িতে আসে না। খুব বেশি প্রয়োজনে নিজের দাদা দাদিকে দেখতে আসে এক আধবার খান বাড়িতে। 1-2 দিন থেকে আবারও চলে যায় নিজ গন্তব্যে। তবে সব সময় ফোনে যোগাযোগ হয় হৃদের সাথে তাদের। খান বাড়ির বিজনেস কোম্পানি আরাফ খানের সাথে সাথে হৃদও দেখাশোনা করে সবটা, তবে সেটা দেশের বাহির থেকেই। অফিসে উপস্থিত থাকা ছাড়া বাকি সবটাই নিজের হাতে ম্যানেজ করে হৃদ। বাংলাদেশ তাদের মেইন অফিস ও শাখাগুলোতে আরাফ খান থাকলেও দেশের বাহিরগুলোতে হৃদের প্রাধান্যটাই সবটা। হৃদ বাসায় এসেছে সেটা তিনি কাল দুপুরেই শুনেছেন, স্ত্রীর মুখে ফোন করে জানিয়েছিল তাকে। হৃদের বাড়ি ফেরার খুশি হয়ে তিনি নিজেও অফিসের সকল কাজ ছেড়ে চলে এসেছিল বাড়িতে হৃদের সাথে সময় কাটাবে বলে। মনে মনে স্থির করেন হৃদ যতদিন খান বাড়িতে থাকবে তিনিও ততদিন বাড়িতেই থাকবেন হৃদের সাথে। হৃদ বাড়িতে থাকলে খান বাড়ির সবাই একসঙ্গে নাস্তা করে হৃদের সাথে আলাদা সময় কাটানোর জন্য। এখনও তার ব্যতিক্রম হচ্ছে না কিছুই। ডাইনিংয়ে বসে থেকেও নাস্তা করছে না তিনি, বরং হৃদের জন্য অপেক্ষা করছে হৃদ আসলে একসঙ্গে নাস্তা করবেন তারা। মায়ের স্কুলে তারা থাকায় হেনা খান আকবরিয়ে মায়াকে নাস্তা করিয়ে দিচ্ছেন নিজের হাতে। মায়া একবার নাহুজ করেছে তো হেনা খান চোখ রাঙিয়ে শাসিয়ে আবার খাওয়াচ্ছেন মায়াকে। আর সেটাই তৃপ্তি নিয়ে দেখছেন আরাফ খান নিউজ পেপার পড়ার ফাঁকে ফাঁকে। বহু বছর পর যেন খান বাড়িতে সুখ নামক শব্দটি দেখতে পাচ্ছেন তিনি মায়ার মধ্য দিয়ে। আরাফ খান বুক ভরা স্বস্তির শান্তির নিঃশ্বাস ফেলে নিল। ঠোঁটের চমৎকার মোলায়েম হাসি রেখে আবারও নিউজ পেপারে মুখ ডোবাতেই সামনে থেকে কেউ চেয়ার টেনে বসে ডাইনিংয়ে। চোখ তুলে সেদিকে তাকায় আরাফ খান সহ হেনা খান ও মায়া। মুহূর্তেই চোখে পড়ে হৃদের গাম্ভীর্য মুখ। আরাফ খান হেসে হাতের নিউজ পেপার রেখে হৃদকে উদ্দেশ্য করে বলেন, গুড মর্নিং ইয়াং ম্যান। গাম্ভীর্য মুখে বলে ওঠে, গুড মর্নিং। সামনে থেকে হেনা খানও হাসি মুখে বলে ওঠে, গুড মর্নিং সোনা বাবা। হৃদ চোখ তুলে নিজের দাদির দিকে তাকিয়ে আগের ন্যায় গম্ভীর মুখে বলে, গুড মর্নিং। কথাগুলো বলেই এই চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। চোখাচোখি হয় দুজনের। মায়াকে হা হয়ে ড্যাব ড্যাব করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকায় হৃদ। চারপাশে সচেতন দৃষ্টি ফেলে নিজের দাদা দাদিকে পর্যবেক্ষণ করে নেয়। হেনা খান বসা থেকে হাত বাড়িয়ে নিজের স্বামীর দিকে নাস্তা এগিয়ে দিচ্ছে বলে এদিকটায় তাদের খেয়াল নেই। হৃদ দৃষ্টি আওড়িয়ে আবারও মায়ার দিকে তাকায়। চোখে পড়ে মায়ার গায়ে আগের দিনের স্কুল ড্রেসটি পরা। বুঝতে পারে মায়া স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু হৃদ মায়ার এমন হা হয়ে তাকানোটার মানে বুঝতে না পেরে কপাল কুঁচকে মায়াকে এক পলক দেখে নিয়ে মনোযোগী হয় নিজের নাস্তায়। হৃদের চোখ সরাতেও মায়া বেশ একটা ভাবান্তর হলো না, বরং হৃদের দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়েছিল।
বরাবরই মায়া বেখেয়ালিভাবে হৃদের দিকে তাকালে চোখ যেন মুহূর্তেই আটকে যায় হৃদের উপর। হৃদের মনোমুগ্ধকর সৌন্দর্যে মুগ্ধ হয়ে আটকে পড়ে তাতে। এই তো সকালে হৃদকে মায়া কালো ড্রেসআপে দেখেছিল, কিন্তু ঘন্টা দুই এক পার হতেই এখন দেখছে তাকে সাধারণ ফর্মাল ড্রেসআপে। হাফ সিল্কের সাদা ব্র্যান্ডের শার্টের সাথে কালো প্যান্ট পরা, শার্টের হাতা দুটো ফোল্ড করে গুটানো কোনোই পর্যন্ত, বাম হাতে কালো ফিতার ব্র্যান্ডেড ঘড়ি, বুকের পাশে দুটো বোতাম খুলে রাখা, সিল্কি চুলগুলো স্পাইক করে সেট করা, লোমশবিহীন বুকটা যেন বাড়ি বাড়ি উঁকে দিতে যাচ্ছে দুই বোতাম খুলে রাখা উন্মুক্ত জায়গা দিয়ে। হৃদের বলিষ্ঠ দেহে জিম করা হাতের বাহুগুলো যেন সাদা শার্টে ছিঁড়ে খুঁড়ে বের হয়ে আসতে চাইছে বাইরে। মায়ার পলকবিহীন দৃষ্টিতে ধ্যান ভাঙে হেনা খানের কথায়। তিনি মায়াকে আবারও জোর করে মুখে খাবার তুলে দিতে দিতে বলল, শোন, স্কুলে যাচ্ছি শুধু পড়াশোনা করবি মন দিয়ে, অন্য কিছু নয়। একদম বাদরামি করবি না স্কুলের মধ্যে। এদিকে সেদিকে একা একা ঘুরেও বেড়াবি না স্কুলের মাঠে। ড্রাইভার যেতে দেরি হলে স্কুলের ক্যান্টিনে বসে থাকবি, নয়তো তোর প্রিন্সিপাল স্যারকে বলবি তোর দাদাজানকে কল করে দিতে ড্রাইভারকে পাঠানোর জন্য। তারপর স্কুল থেকে তোর একা বের হওয়া নিষিদ্ধ। পাকামো করে তো একদমই বাসায় আসা যাবে না তোর, বুঝেছিস তুই? হেনা খানের কথায় মায়া নাহুজ ভঙ্গিতে মুখ ছিটকে বলে ওঠে, আমি যাব না ওই স্কুলে, আমার ভয় লাগে ওই স্কুলে যেতে, পড়বো না আমি আর ওখানে। মায়ার এমন নাহজ উক্তিতে মুখ তুলে তাকায় হৃদ। মায়ার ওই স্কুলে যাব না এই বিষয়টি বুঝতে চায় হৃদ, তাই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ার দিকে কপাল কুঁচকে। হৃদের এমন তাকানোর মধ্যে হেনা খান কৃত্রিম রাগ দেখিয়ে কাট কাট গলায় বলেন, বলেই হলো পড়বি না তুই আর ওই স্কুলে? ওই স্কুলে কি এমন সমস্যা তোর যে রোজ রোজ ভয় লাগে স্কুলে যেতে? মিনিটে মিনিটে বায়না তোর স্কুলে যাবি না বলে। রোজ রোজ তোকে 2 ঘন্টা করে তৈল মালিশ করে স্কুলে পাঠাতে হয় আমার। তুই কি একাই আমার নাতিন ছিলি? আর কোনো নাতিন নাত তোর ছিল না আমার? হ্যাঁ, রিদকে দেখেছিস তুই? আমার বাধ্য নাতি হলো রিদ। কই ছোটবেলায় তো একবারের জন্য বলেনি দাদি আমি পড়বো না, স্কুলে যেতে ভয় লাগে। বরং আমার কিছু বলার আগেই নিজের পড়া থেকে শুরু করে একা একা হোমওয়ার্ক পর্যন্ত শেষ করে রাখতো। সকাল সকাল স্কুলেও চলে যেত সবার আগে আগে। তুই রিদকে দেখে দেখে শেখ, আজও পড়া নিয়ে অনীহা করে না। আর তুই, তোকে পড়ানোর জন্য আমাকে মাঠে নেমে প্রথমে যুদ্ধ ঘোষণা করতে হয় তোর বিরুদ্ধে। সেই যুদ্ধে আমি তোর সাথে জয়ী হলে তারপর তুই পড়বি, নয়তো না। তুই জানিস রিদ কতটা মেধাবী স্টুডেন্ট ছিল? এখনও যে পড়াশোনা করছে ভিন্ন হাইয়েস্ট ডিগ্রি অর্জনের জন্য, সেটা জানিস তুই? তোর রিদ থেকে শেখা উচিত এবার। হেনা খানের কথায় মুহূর্তেই মায়ার ছোট মনটি অপমান বোধ করে। হৃদের নাম টেনে টেনে বারবার তাকে কথা শোনাচ্ছেন হেনা খান, তাও হৃদেরই সামনে। এতে যেন মায়া অপমানিত বোধ করার সাথে সাথে আহত হয়। হেনা খানকে নিজের যুক্তি দেখিয়ে মন খারাপ ভাব নিয়ে আমার কারো কাছ থেকে শেখা লাগবে না, বরং তুমি তোমার নাতিকে আমার বদলে আবার ওই স্কুলে পাঠিয়ে দাও। এতই যখন মেধাবী, তখন আমার ভাগের পড়াটাও পড়ে ফেলতে বলো দাদি। এতে করে আমিও রক্ষা পেলাম রোজ রোজ ওই স্কুলে যাওয়া থেকে, তাতে আমিও খুশি আর তুমিও শান্তি পাও। মায়ার কথায় যেন ধৈর্যের বাঁধ ভাঙে হেনা খানের। হৃদ তখনও তাকিয়েছিল কপাল কুঁচকে। হেনা খান তেতে উঠে কিছু বলবেন, তার আগে সামনে থেকে আরাফ খান বাধা দিয়ে হালকা বিরূপ করে বলে ওঠেন, হেনা, কি হচ্ছেটা কি? এভাবে মেয়েটাকে শাসাচ্ছ কেন? আগে ঠান্ডা মাথায় শুনো তো, ওর কী জন্য স্কুল যেতে চাচ্ছে না? ওর স্কুলে যেতে সমস্যা কোথায়? তারপর না হয় ঠান্ডা মাথায় বোঝা যাবে কি করা যায়। স্বামীর কথায় তেতে উঠেন তিনি, বলেন, তোর কি মনে হয় আমি এমনি এমনি কথাগুলো বলছি ওকে? হ্যাঁ, রোজ রোজ হাজার খানেক বার জিজ্ঞাসা করি স্কুলে যেতে কি সমস্যা বলতে আমাকে, কিন্তু ও কিছু বলে না। শুধু বলে ভয় লাগে ওই স্কুলে যেতে, ওই স্কুলে নাকি ভালো না। হাজার হাজার ছাত্রছাত্রী পড়ছে আমাদের স্কুলের মধ্যে, কারো কোনো ভয় হয় না, শুধু ওরই ভয় হয় স্কুলে যেতে। তাহলে ওকে কি করব আমি না শাসিয়ে? হ্যাঁ, আচ্ছা বুঝলাম, তুমি দাঁড়াও, আমি কথা বলছি ওর সাথে। চোখ ঘুরিয়ে মায়ের দিকে তাকায় তিনি, সুরেলা কণ্ঠে বলে ওঠেন,
শোনো মা, এবার ফটাফট আমাকে বলে ফেলো তো, কী সমস্যা তোমার ওই স্কুলে যেতে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। থমথমে পরিবেশ, সবার দৃষ্টির কেন্দ্রবিন্দু মায়া। প্রত্যেকেই আগ্রহের দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ার দিকে। হৃদ খাবার ছেড়ে মায়ার মুখের পানে তাকিয়ে আছে কি বলে সেটা শোনার জন্য। হৃদ কিছু একটা আঁচ করতে পারে মায়ার সম্পর্কে, কেন মায়া স্কুলে যেতে চাচ্ছে না বিষয়টা বুঝতে পারছে, তবু মায়ার মুখ থেকে শোনার জন্য তাকিয়ে আছে। মায়া চোখ দুটো আওড়ায় চারপাশে সবার দিকে, সবার দৃষ্টি নিজের দিকে দেখে মাথা নিচু করে বসে থাকে ডাইনিংয়ে। নিচু স্বরে বলে ওঠে, আমার ওই স্কুলে ভয় করে দাদাজান, যাবো না আমি ওই স্কুলে। মায়ার ঘুরে ফিরে একই কথাতে ক্ষেপে যান হেনা খান, তাই তিনি অধৈর্য গলায় বলে ওঠেন, দেখলে তুমি, বলেছিলে না তোমাকে আমি? ও ঘুরে ফিরে একই কথা বলছে। হেনা খানের কথা শেষ করার আগে আরাফ খান হাতের ইশারায় থামতে বলে তাকে। স্বামীর কথা মতো তিনিও চুপ করে যান। আরাফ খান মায়াকে স্বাভাবিক করার জন্য আবারও সুরেলা কণ্ঠে বলেন, ঠিক আছে, মেনে নিলাম আমার সোনামার কথা, পাঠাবো না তোমাকে ওই স্কুলে, কিন্তু আমার সোনামাটাও আমাকে বলতে হবে কেন ওই স্কুলে যেতে চাচ্ছে না সেটা। আরাফ খানের কথায় চোখ তুলে তাকায় মায়া। বার কয়েক আর চোখে হেনা খানের তীক্ষ্ণ দৃষ্টি দেখে নিয়ে মিহি কণ্ঠে বলে ওঠে, ওই স্কুলে রবিন আছে তাই। মায়ার কথায় মুহূর্তে হৃদ নিজের খাবারে মনোযোগী হয়। হৃদের যা আজ করার তা করা হয়ে গেছে। বুঝতে পারে মায়ার না বলার সমস্যাটি, তাই সে মনোযোগী নয় কারো আলাপের মধ্যে। হেনা খান মায়ের অর্ধেক কথার মানে বুঝতে না পেরে আরাফ খানের কিছু বলার আগেই তিনি প্রশ্ন করে বলে ওঠেন, রবিন কে? ইতস্তত বোধ করে নিচু স্বরে বলে, আমার ক্লাসের ফ্রেন্ড। স্লেভ ফ্রেন্ড? হেনা খান মায়ার কথায় বিশেষ একটা পাত্তা দিল না, কারণ মায়া ক্লাস ফ্রেন্ড মানে সেও ছোট বাচ্চা, আর তাদের বাচ্চা মতে বড়রা জড়ানোটা একটা বোকামো। মায়ার কথায় বিশেষ একটা পাত্তা না দিয়ে শক্ত গলায় বলে ওঠেন, ফ্রেন্ডরা এমনই হয়, একটু আর একটু দুষ্টামি করেই তাকে সব কিছুতে। তুইও ছোট, তোর ফ্রেন্ডরাও ছোট ছোট, তাই ছোট মানুষগুলো দুষ্টামি করবে না তো আমরা করব এই শেষ বয়সে এসে? হেনা খানের কথায় গা জ্বলে ওঠে মায়ার। একটা ছেলে তাকে এতটা টর্চার করে জ্বালায়, সেটা সামান্য মনে হচ্ছে নিজের দাদির কাছে। এই জন্যই বলতে চায়নি সে। মায়া রাগ দেখে ডাইনিং চেয়ার ছেড়ে উঠে শক্ত গলায় বলে উঠল, তুমি বোঝো না দাদি, লাগবে না তোমার বোঝা, গেলাম আমি। কথাগুলো বলেই মায়া রাগে নাক মুখ ছিটকে বিরক্তি নিয়ে পাশ থেকে নিজের স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে হনহন করে বেরিয়ে যেতে থাকে ড্রাইভারের উদ্দেশ্যে। পিছনে হেনা খান থমথমে মুখে বসে আছে মায়ার যাওয়ার দিকে তাকিয়ে থেকে। আরাফ খানও মায়ার যাওয়ার দিকে একইভাবে তাকিয়ে থাকে, কিন্তু হৃদ মনোযোগ সহকারে নিজের নাস্তা ফিনিশ করছিল। হেনা খান চিন্তিত কণ্ঠে স্বামীকে উদ্দেশ্য করে বলে ওঠেন, আরাফ, তুমি একটু স্কুলে খবর নিও তো রবিন ছেলেটির সম্পর্কে। মেয়েটা অযথা এতটা ভয় পাবার কথা নয়। আমারও তাই মনে হচ্ছে। আজ একবার স্কুলে গিয়ে চেক করে আসবো বিষয়টি। তুমি টেনশন করিও না এই বিষয়ে। ফুস করে দীর্ঘশ্বাস হয়ে আস্তে করে বলেন, মায়ার থেকে মনোযোগ সরাতেই চোখ পড়ল হৃদের গম্ভীর মুখখানায়। মায়ার চিন্তায় ঠিকঠাক লক্ষ্য করতে পারেননি হৃদকে। এখন মায়া না থাকায় সবটা মনোযোগ পড়ে হৃদের দিকেও না। তিনি আদরের সহিত হৃদকে বলে ওঠেন, শোনা বাবা, এবার কয়েকটা দিন থাকবি তো আমাদের সাথে? তোকে ছাড়া বড্ড একা একা লাগে। আমাদের দুজনেরই বয়স বাড়ছে। এই শেষ বয়সে এসে কখন কার কি হয়ে যায় বলা দায়। তুই এবার না হয় দেশেই থেকে যা, অনেকটা বছর তো কাটালি বিদেশের মাটিতে। দ্যাটস নট পসিবল দাদি, আই হ্যাভ টু গো। দুদিনের মধ্যে ব্যাক করছি আমি নিজ গন্তব্যে। হৃদের কথায় মুহূর্তে হতাশ হন তিনি। হৃদকে আটকানোর কোনো পথ নেই হেনা খানের কাছে এই মুহূর্তে। হৃদ বলছে মানে সে চলে যাবেই, থাকবে না আর বাংলাদেশে। শুধু হৃদের কথাটা ভেবেই ছোট মায়াকে আনতে হয় নিজেদের কাছে, নয়তো আরও কিছু বছর পর মায়াকে নিয়ে আসতো নিজের কাছে। কিন্তু তিনি বরাবরই হতাশ হচ্ছে হৃদের কর্মকাণ্ডে।
বুক ভরে দীর্ঘশ্বাস নেন, ভাবেন হৃদকে আটকানো কি কোনো পথ নেই তাদের? হৃদের এই চলন্ত পা দুটো কি কখনো স্থির হবে না এই খানবাড়িতে? কথা ভেবেই তিনি হতাশ কণ্ঠে হৃদের দিকে তাকিয়ে বলেন, তাহলে আরো কয়েকটা দিন আমাদের সাথে থেকে যাও সোনা বাবা। হুম, ইম্পসিবল। তাহলে অন্তত এই 2টা দিন আমাদের সাথে থাক, যাস না কোথাও। অফিস না গিয়ে আমাদের সাথে একটু সময় দে। আমরা কি তোর সাথে একটু সময়ও কাটাতে পারি না একান্তভাবে? এতটুকু চাওয়া পাওয়া কি নেই তোর থেকে আমাদের? তোমার দাদির সাথে আমিও একমত পোষণ করছি রিত। চোখ তুলে তাকায় হৃদ, কোনরূপ ভনিতা না করে সোজা সাপটা উত্তরে জানায়, ওকে ডান, তবে আমারও শর্ত আছে। হৃদের কথায় মুহূর্তেই খুশিতে চকচক করে ওঠে হেনা খান ও আরাফ খানের চেহারা। হৃদ তাদের সাথে এই 2 দিন খান বাড়িতে থাকতে চেয়েছে। এবার হৃদের সব শর্তই মঞ্জুর তাদের। হেনা খান খুশিতে উৎফুল্ল হয়ে বলে ওঠে, তুই আমাদের সাথে বাড়িতে থাকবি, এটাই অনেক। তোর সব শর্তে রাজি আমরা। বল কি শর্ত তোর? আগের ন্যায় গম্ভীর মুখে কাট কাট গলায় বলে, লুক দাদি, আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে জানি না, তাই তোমাকে একদম স্ট্রিক্ট বলছি, সরাসরি। আমি জানি তোমার পায়ে কোনো মেডিকেল ইস্যু নাই, ইউ আর নট প্যারালাইজড। শুধুমাত্র আমাকে দেশের মাটিতে ফিরিয়ে আনার জন্য তোমার এই নাটক করা, সেটা আমি আরও বহু বছর আগেই ধরতে পেরেছিলাম। সেদিন তোমাকে কিছু বলেনি, আমি শুধু তোমার ভালোবাসা দেখে থেমে গিয়েছিলাম। কিন্তু তুমি তো থামাথামির কোনো নামই নিচ্ছ না, আর এই জন্যই আমি বাংলাদেশে আসতে চাই না। দম বন্ধ লাগে আমার সব কিছু। আমার মনে হয় আমি বাংলাদেশে আসলে তোমার আবারও আমার সামনে প্যারালাইজড হয়ে সেজে থাকতে হবে, যেটা আমার মোটেও পছন্দ না তোমার ক্ষেত্রে। তাই তোমাকে স্পেস দিতে গিয়ে আমার তোমার থেকে দূরে থাকা। এবার তুমি ঠিক করো, তুমি কি স্বাভাবিকভাবে চলাফেরা করবে নাকি আমাকে হারাবে? চয়েস ইজ ইয়ার্স। হৃদের এমন শান্ত কণ্ঠের কথায় মুহূর্তেই চমকে ওঠে হেনা খান ও আরাফ খান। হৃদ যা বলেছে সবকিছুই সত্য। হেনা খান নিজের অসুস্থতা দেখিয়ে হৃদকে নিজেদের সাথে রাখতে চেয়েছিল, কিন্তু হৃদ যে সবটা জেনে উল্টো বেঁকে বসবে বুঝতে পারেনি দুজনেই। নিজেদের করা কাজের জন্য উল্টো হৃদকে হারাতে বসেছে দুজনেই। আরাফ খান অসহায় দৃষ্টিতে তাকায় হৃদের দিকে। হেনা খান মুহূর্তেই ফুপিয়ে কেঁদে ওঠে নিজের ভুলের জন্য। হৃদকে বছরে 1-8 বার নয়, বরং 4-5 বার দেখতে পেত বাংলাদেশে নিজেদের মাঝে। যদি তিনি এমনটা না করতেন, শুধু তাদের ভুলের কারণে হৃদ এখন অনেক দূরে থাকছে। নিজ ক্লাসে জড়সড় হয়ে বসে আছে মায়া। ক্লাস টিচার মনোযোগ সহকারে তিনি তার পাঠ দান করছে শিক্ষার্থীদের মাঝে। হোয়াইট বোর্ডে কালো কালিতে ম্যাথ করছে মধ্যবয়স্ক টিচার হাফিজুল হক। ক্লাসের ছেলেমেয়েরা 2 সারিতে বসা। মায়া প্রথম সারির 3য় বেঞ্চের প্রথম সিটে বসে আছে জড়সড় হয়ে, চোখে মুখে ভীষণ ভয় আর আতঙ্কের ছাপ। ক্লাসে ক্লাস টিচার থাকলেও ভয়ে সিটিয়ে আছে এই মুহূর্তে। ক্লাসের টিচারকে ভয় পাচ্ছে এমন নয়, ভয় পাচ্ছে মায়ার বরাবর পাশের সারিতে কান ধরে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে দেখে। সেই সাথে ভয় পাচ্ছে মায়ার পিছনে বসে থাকা ছেলেটির যমজ বোনকেও। এই দুজনেই মায়ার বরাবর একটু বেশি ভয় পায়। কারণে অকারণে মায়ার তুলতুলে নরম শরীরে আঘাত করে তারা দুজনেই। আর এখন তো মায়াকে আঘাত করার নির্দিষ্ট কারণও আছে ছেলেটির হাতে। এই যে ছেলেটি কান ধরে দাঁড়িয়ে আছে, সেটা তো মায়ার জন্য দাঁড়িয়ে আছে। ছেলেটির ভাষ্যমতে সে এখন মায়াকে দেখায় ব্যস্ত ছিল বলে ক্লাসে টিচারের অঙ্কগুলোতে মনোযোগী হতে পারেনি, যার ফলস্বরূপ তাকে সারা ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে ক্লাস টিচার। এতে রবিন ভীষণ অপমান বোধ করছে, যার ফলস্বরূপ মায়াকে বারবার চোখ রাঙাচ্ছে ক্ষিপ্ত দৃষ্টিতে। ঠোঁট নাড়িয়ে শাসাচ্ছে টিচার গেলে মায়ার খবর আছে এমনটা বলে। ব্যাস এটুকুতে মায়া ভয় পেয়ে যায়। রবিন না জানি কি করবে বিষয়টি ভেবেই মায়া শুকনো ঢোক গিলছে নিজের স্কুল ব্যাগটি 2 হাতে খামচে দিয়ে চেপে ধরে। কিছুতেই ভয়ের ছুটে ক্লাসে মনোযোগী হতে পারছে না ও। মায়াকে এমন হাঁসফাঁস করতে দেখে পাশ থেকে মায়ার বান্ধবী ছায়া ফিস ফিসিয়ে বলে ওঠে, কি রে, ক্লাস না করে এমন জিম ধরে বসে আছিস কেন? তোর কি শরীর টরিল খারাপ লাগছে নাকি? হালকা মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে সবার অগোচরে ছোট শব্দ করে বলল, তো ভোতা মেরে বসে আছিস কেন?
ভয়। ভয়? কিসের ভয় টয় তোর আবার? আজকে কি সাধ্যের পড়া টরা শিকস টিকস নেই নাকি? এই জন্য ভয় পাচ্ছিস? না, রবিনকে দেখে ভয় পাচ্ছি। আমাকে মনে হয় আজও মারবে ও। মায়ার কথায় মুহূর্তে চোখ তুলে তাকায় ছায়া রবিনের দিকে। রবিনের রাগী দৃষ্টি স্পষ্ট জানান দিচ্ছে সে মায়াকে কিছু একটা করবেই। ছায়াও খানিকটা ভয় পায় রবিনের এমন দৃষ্টিতে। রবিন নামক ছেলেটি বড্ড উগ্র মেজাজের তাদের ক্লাসের মধ্যে। ক্লাসের প্রায় সবাইকেই কম বেশি ডিস্টার্ব করবে, এটা তার রোজকার স্বভাব। 10-12 জনের সদস্যদের ক্লাসে তাদের একটি ছোট গ্যাং আছে, আর সেই দাপটে সবাইকে দমিয়ে রাখে নিজের কাছে। এলাকার বর্তমান মন্ত্রীর ছেলেমেয়ে রবিন ও শিলা, দুজনেই যমজ ভাই বোন। দুইটাই বেশ ফাজিল ও রকচটা টাইপের। রবিনের নামে যদি কেউ টিচারের কাছে নালিশ বসায় তো তার পরদিনই দেখা যায় রবিন ইনিয়ে বিনিয়ে তার থেকে দ্বিগুণ টর্চার করবে সে বিচার প্রদানকারী সামনের মানুষটিকে। মায়ার ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে, তবে সেটা ভিন্ন ধাপে। রবিনের ভাষ্য মতে সে মায়াকে পছন্দ করে, চিঠি দিয়ে প্রপোজ করেছে, কিন্তু মায়া সেই চিঠি হাতে নেয়নি, বরং সোজা সাপটা উত্তরে না করে দিয়েছে রবিনকে। এতে করে ভীষণ ক্ষিপ্ত রবিন মায়ার উপর, যার রেশ টেনে রোজ মায়াকে নতুন নতুন টর্চার করে বেড়ায়, সাথে ভয় দেখায় ভিন্ন দিক দিয়ে ইনিয়ে বিনিয়ে। যেমন মায়া যদি রবিনের নামে কাউকে কিছু বলে বা নালিশ করে তাহলে পুরো স্কুল জুড়ে বলে বেড়াবে সে মায়া নিজে রবিনকে প্রেমের চিঠি নিবেদন করেছে প্রেম করার জন্য। রবিনের সাক্ষী হিসেবে থাকবে রবিনের সকল বন্ধুমহল। রবিনের রকচটা বিষয়টি ভীষণভাবে আঘাত ফেলে মায়ার ছোট মাথায়। ভয়ে সিটিয়ে যায় নিজের মাঝেই, যার ফলে কাউকে কিছু বলতে পারে না জড়তায়, যদি সবাই তাকে খারাপ ভাবে। দাদা দাদি যদি শুনে বকাঝকা করে রবিনের এই কথাগুলো। আর এই কারণটির জন্যই মায়া স্কুলে আসতে চায় না। শুধু হেরা খানের চাপাচাপিতে আসতে হয় মায়াকে। মায়া স্কুলে ভর্তি হওয়ার পর থেকে রবিনের বোন শিলা মায়ার পিছনে উঠে পড়ে লেগেছে। মায়ার ভয়ার্ত বিষয়টি বুঝতে পেরে ছায়া মায়ার একটা হাত চেপে ধরে আশ্বাস দিয়ে ফিস ফিস করে বলে, তুই চিন্তা করিস না মায়ু, আমি আছি তোর সাথে। টিফিনের আগে রবিন কিছুই করতে পারবে না তোর সাথে। স্যার ম্যাডাম থাকবে ক্লাসে। টিফিন পিরিয়ড হলেই সোজা আমি তোকে নিয়ে লাপাত্তা হয়ে যাবো একেবারে। তারপর টিফিন শেষ হলে তোকে নিয়ে আমাদের গ্রুপের ক্লাসে চলে যাব। সেখানে রবিন আসবে না, ওর সায়েন্সের আর আমরা মানবিক স্টুডেন্ট। ঝামেলা হবে না তোর, টেনশন করিস না তুই। ছায়ার এমন কথায় যেন মুহূর্তে আশ্বস্ত হয় মায়া। ছায়ার একটি হাত চেপে ধরে কৃতজ্ঞতা স্বরূপ। এই অপরিচিত পরিবেশে একমাত্র ছায়া আর টিয়াই মায়ার বন্ধুমহল। পরপর সকল ক্লাস চুকিয়ে টিফিন ঘন্টার বেল বাজতেই ক্লাস টিচারের বেরিয়ে যাওয়ার সঙ্গে মায়ার হাত চেপে ধরে এক প্রকার তারাও বেরিয়ে যায় ক্লাস থেকে। ওদের পিছন পিছন টিয়াও হতভম্ব হয়ে বেরিয়ে যায়। ক্লাসের সামনে করিডোরে বারান্দা দিয়ে দৌড়ে পালিয়ে যায়। লাইব্রেরির পিছনে ওয়াশরুমের পাশটা এসে দাঁড়ায় তিনজনই। কোমরে দুহাত রেখে হাঁফাতে হাঁফাতে একে অপরের দিকে তাকিয়ে ঠোঁট প্রসারিত করে হাসে তিনজনই। রবিনের গ্যাং হতে মায়াকে বাঁচাতে পেরে নিজের উপর খুবই গর্বিত ছায়া। মায়া প্রাণ খুলে হাসে, তৃপ্তি ছেয়ে যায় মায়ার চোখ দুটোতে। আরও একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতেই কেউ একজন মায়ার লম্বা চুলের বেনি ধরে টেনে ওঠে শক্ত হাতে। তিনজনই হকচকিয়ে উঠে পাশে তাকাতেই চোখ পড়ে রবিনের রাগী দৃষ্টিতে। মায়া ভয়ে আতঙ্কে উঠে শুকনো একটা ঢোক গেলে বার কয়েক। চুলে ব্যথায় কুকড়ে ওঠে। রবিনের হাত থেকে নিজের চুল ছাড়ানোর জন্য বাম হাতটা এগিয়ে দিতেই পাশ থেকে শিলা এগিয়ে এসে মায়ার বাম হাতটা শক্ত করে চেপে ধরে নিজের দু হাতে। মায়ার অতিশয় নরম তুলতুলে হাতে নিজের দুই হাতের নখ ডাবিয়ে দিয়ে খামচি ধরে শিলা। অসহ্য হাতের ও চুলের ব্যথা সহ্য করতে না পেরে এবার ডুকরে কেঁদে উঠে মায়া হালকা শব্দ করে। পাশ থেকে ছায়া ও টিয়ার উত্তেজনায় বাধা দিতে গেলে পথ আটকে দাঁড়ায় রবিনের বন্ধুরা। রবিন মায়ার লম্বা চুলের একটা বেনি শক্ত হাতে জোরে টেনে ধরতেই মায়া খানিকটা ঝুঁকে যায় রবিনের দিকে। রবিন রাগান্বিত কণ্ঠে বলে উঠল, তোকে আমি এত সহজে ছেড়ে দেবো ভেবেছিস? পালিয়ে গেলে আমি তোকে খুঁজে পাবো না কোথাও, এই মনে হয় তোর? আজ তোকে আমি আচ্ছা মতো জব্দ করবো, দেখ এবার হয় তুই আজ আমার লাভ লেটার গ্রহণ করবি, নয়তো তোর সব চুল কেটে দিব আমি। পাশ থেকে ছায়া চেঁচিয়ে ওঠে, রবিন চুল ছাড়ো, ব্যথা পাচ্ছে ও। টিয়াও চেঁচিয়ে উঠে বলে,
তোর নামে আজই প্রিন্সিপাল স্যারের কাছে নালিশ জানাবো আমরা। দেখিস তুই এবার কি হাল করি তোর শালা। লাইব্রেরির পিছনে ওয়াশরুমের পাশের খালি জায়গা হওয়ায় এখানে বেশ নির্জন। এখানে সচরাচর কেউ আসে না, আর সেই সুযোগটাই যেন কাজে লাগাচ্ছে এই মুহূর্তে রবিন। ছায়া টিয়ার কথায় পাত্তা না দিয়ে দ্বিগুণ তেতে ওঠে রবিন। ক্ষিপ্ত ভঙ্গিতে বলে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। যা যা পারিস করিস তোরা, তারপরও আজকে ছাড়ছি ওকে। ওর একটা বিহিত করেই ছাড়বো আমি। ওর জন্য আমাকে আজ ম্যাথ স্যারের কাছে অপমানিত হতে হয়েছে, কান ধরতে হয়েছে ক্লাসে। ওহ, যদি আমার চিঠি গ্রহণ করতো তাহলে আমি কি ক্লাসে বসে বসে ওকে দেখতাম পড়া রেখে? সব দোষ ওর। এবার ওকে আমি ছাড়বই না। কথাগুলো বলেই আবারও শক্ত করে মায়ার চুল টেনে ধরে রবিন। পাশ থেকে শিলাও আরও জোরে খামচি দিয়ে ওঠে মায়ার হাত। মায়া ডুকরে কেঁদে ওঠে, নিজের ডান হাতে মুখ চেপে ধরে বলে ওঠে, আমি ব্যথা পাচ্ছি রবিন। লাগুক তোর ব্যথা, ব্যথা পাওয়ার জন্যই দিচ্ছি আমি। তুই আমার লাভ লেটার ফিরিয়ে দিয়েছিস, এত বড় সাহস তোর? হাতের চুলের অসহ্য ব্যথায় সহ্য করতে না পেরে কেঁদে ডুবো হয় মায়া। ডান হাতে নিজের মুখটা চেপে ধরে কেঁদে চলছে মায়া। সুপ্ত আশা নিয়ে আছে রবিন থেকে বেঁচে যাওয়ার, আর মায়ার সেই আশার আলো হয়ে কেউ একজন সামনে থেকে ভারী কণ্ঠে বলে উঠল, কি হচ্ছে কি এখানে? গম্ভীর কণ্ঠের কথাটি শব্দের উৎস ধরে সামনের দিকে তাকাতেই চমকে ওঠে সবাই। ভয়ে চুপসে গিয়ে শুকনো ঢোক গিলে সবাই। মায়া হৃদকে নিজের সামনে দেখে ভরসা পেয়ে আরও ডুকরে কেঁদে ওঠে শক্ত করে মুখ চেপে। হৃদ কপাল কুঁচকে সবাইকে পর্যবেক্ষণ করতেই থমকে যায় মুহূর্তেই। মায়ার এমন বিধ্বস্ত নাজেহাল অবস্থা দেখে শীতল হয়ে যায় হৃদ। বুকের কোথাও একটা অস্থিরতার তোলপাড় হয় মায়ার কান্না জড়িত মুখটা দেখে। হৃদের তাকানোর মধ্য দিয়েই রবিন ও শিখা ভয় চুপসে গিয়ে আস্তে করে মায়াকে ছেড়ে দেয়। ওদের কাছ থেকে ছাড়া পেতেই দূরে গিয়ে ঝাপটে ধরে হৃদকে। মায়া নিজের দুহাতে হৃদের পেট শক্ত করে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে হৃদের বুক বরাবর। হৃদকে ঝাপটে জড়িয়ে ধরেই ফুপিয়ে কেঁদে ওঠে হৃদের বুকের ভিতর। হৃদ থমকায়, নিজের বুকটা ক্রমশই চিনচিন ব্যথা অনুভব করে। এমনটা তো হওয়ার কথা নয়, তারপরও হচ্ছে। হৃদের ইচ্ছার বিরুদ্ধেই হচ্ছে সবটা। তার কেন অন্যের কান্না দেখে নিজের মধ্যে অস্থিরতা লাগবে? বুকটা মৃদু কম্পন সৃষ্টি হচ্ছে মায়ার কান্নায়। হৃদ চোখ বন্ধ করে বার কয়েক বুক ফুলিয়ে শ্বাস নিয়ে ছাড়ে। নিজের দাদা ভাই এক জোর করেই নিয়ে এসেছিল তাকে স্কুলের মধ্যে। উদ্দেশ্য দুটো ছিল, এক স্কুলের ফাউন্ডার প্রতিষ্ঠাতা হয়ে স্কুলের তদারকি করার জন্য, অন্যটা হলো মায়ার তদারকি করা, রবিন ছেলেটির সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য। স্কুলে এসেছিল তারা আরও ঘন্টা খানিকটা আগেই, কিন্তু আরাফ খান স্কুলে বিষয়ক আলোচনায় সমালোচনা করতে দেখে হৃদ এক প্রকার বিরক্তি নিয়ে বের হয়ে এসেছিল মায়ের উদ্দেশ্যে, মায়ের ভয় পাওয়ার বিষয়টি তদন্ত করার। টিফিন পিরিয়ডে মায়াকে হুট করেই দুটো মেয়ের সাথে দৌড়ে এদিকটায় আসতে দেখে কপাল কুঁচকে তাকিয়েছিল মায়ের যাওয়ার দিকে। ঠিক তারপরেই যখন কিছু সংখ্যক ছেলে মেয়েদের মায়ের পিছন পিছন দৌড়াতে দেখে, তখন কপাল কুঁচকে তাকিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করে হৃদ। খানিকটা সময় নিয়ে বুঝতেই এগিয়ে যায় কৌতূহল বশত সেই দিকে। ভিড় দেখে হৃদ প্রশ্ন করতেই চোখ পড়ে মায়ার বিধ্বস্ত নাজেহাল কান্নায় টইটম্বুর চেহারায়। পরপর দুটো ছেলে মেয়ে মায়াকে আঘাত করতে দেখে মুহূর্তে থমকায় হৃদ। ভীষণভাবে আহত হয় মন কোটায়। ঠিক সময়ে আসায় হয়তো মায়াকে রক্ষা করতে পেরেছে, নয়তো খানিকটা বেশি কষ্ট পেত। মায়া কষ্ট পাচ্ছে বলে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে হৃদের। মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা চালায়। ফুলে ওঠা কপালে রগের সহিত চোখ তুলে তাকায় সামনে। রক্তের লাল চোখে দৃষ্টি বুলায় রবিন ও তার পুরো গ্যাংয়ের দিকে। নিস্তব্ধতার মাঝে হৃদ হঠাৎই হাঁক ছেড়ে ডেকে ওঠে আসিফকে। আসিফ, সম্পূর্ণ করিডোর খালি চাই আমার, মাত্র 20 সেকেন্ডের মধ্যে। এখানে পুরো গ্যাংকে নিজের দখলে আপাতত। ডু ইট ফাস্ট। হৃদের এমন হাঁক ছেড়ে চিৎকারে কেঁপে ওঠে মায়া। মুহূর্তেই আরও শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে হৃদকে। হৃদের বুকে নিজের নাক মুখ ডুবিয়ে কেঁদে ওঠে। মায়ের এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল মনে হচ্ছে হৃদকে। তাই হৃদকে চোখের সামনে দেখতে পেয়ে ছোট মায়া আর কোনো বিবেচনা না করে ঝাঁপিয়ে পড়ে হৃদের বুকে।
হৃদ শান্ত হওয়ার চেষ্টা চালায়। এই মুহূর্তে বড্ড অস্থিরতার শিকার হচ্ছে সে। অশান্ত হয়ে উঠছে তার মন গহীনে। মায়ের কান্নার অত বিধ্বস্ত চেহারা হৃদকে হুট করে এইভাবে জড়িয়ে ধরাটায় বড্ড অস্থিরতার শিকার হচ্ছে হৃদ। হৃদের কথা অনুযায়ী আসিফ দ্রুত বডিগার্ড নিয়ে রবিন ও তার পুরো বাচ্চা দলবল সহ বাকি যারা করিডোরের আশেপাশে ছিল সবাইকে নিয়ে মুহূর্তেই প্রস্থান করে হৃদ। হৃদ শান্ত হয়। মায়ার অবস্থান বুঝতেই মায়াকে হৃদের পেটের বাঁধন হতে মুক্ত করতে চায়। হৃদ নিজের হালকা হাতে মায়াকে নিজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ভয়ে মায়ার সাথে সাথে কাঁধ ঝাঁকিয়ে হৃদের হাতটি ফেলে দিয়ে আরও শক্ত করে চাপতে ধরে হৃদের পেট বরাবর। হৃদ থামে। অস্থিরতা নামক ছোট শব্দটি তোলপাড় করে তুলছে হৃদের ভেতর থেকে। মায়ার উষ্ণ নিঃশ্বাস ওঠা নামা করছে হৃদের বুকের মধ্যে। অজানা অনুভূতিগুলো গ্রাস করছে হৃদকে মুহূর্তেই। মায়া ছোট হলেও হৃদ ছোট নয়। জড়িয়ে ধরা মেয়েটি বউ সেটা জানে হৃদ, আর জানে বলেই সেটাই হৃদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। সারা শরীর ঝাঁকিয়ে মৃদু কেঁপে উঠছে বারবার। এই 24 বছরের রেকর্ড ভাঙছে বিগত ঘটে যাওয়া 2 মিনিটের মধ্যে, তাও অস্বীকৃতিপ্রাপ্ত বউ নামক মানুষটি দ্বারা। হৃদ উপরের দিকে মুখ করে বুক ফুলিয়ে শ্বাস নিয়ে শান্ত হয়। শান্ত ভঙ্গিতে মায়ার দিকে তাকায়। মায়াকে আর নিজের থেকে ছাড়ানোর চেষ্টা না করে বরং হাত বাড়িয়ে মায়ার আঘাতপ্রাপ্ত বাম হাতটি পেট থেকে ছাড়িয়ে নিতে চায় দেখার জন্য, কিন্তু এতেও মায়া হৃদকে ছাড়তে নারাজ। ভয়ে নড়ে চড়ে উঠতেই হৃদ স্নিগ্ধ কণ্ঠে বলে, ভয় নেই, আমি আছি তো, জাস্ট হাতটা দেখতে দাও আমায়। কথাগুলো বলেই হৃদ নিজের কোমর থেকে মায়ার বাম হাত ছাড়িয়ে নিয়ে সামনে ধরতেই শীতল চোখ বোলায় মায়ের হাতে। 10 আঙুলের ডুবান্তর নখের আঁচড় স্পষ্ট ফুটে উঠেছে মায়ার হলদেটে হাতে। সেখান থেকে রক্তের ফোঁটার জমাট। হৃদ হাত বাড়িয়ে মায়ার বাম হাতের জামাটা একটু উপরে তুলতেই হৃদের হাতের স্পর্শে মৃদু কাঁপে মায়া। হৃদকে জড়িয়ে ধরার মধ্যেই হৃদ মায়ার কম্পন বুঝতে পারে। হৃদ থামে খানিকটা সময়। অস্থিরতা তাকেও জেঁকে বসেছে। তারপরও নিজেকে শান্ত করে মায়ার বাম হাতের জামাটা উপরে তুলে দেখতে থাকে সম্পূর্ণ হাতটি। ছোট অবুঝ মায়ার অল্প ব্যথায় যেন হৃদের প্রশস্ত বুকে আঘাত করছে বারবার। হৃদ হাত বাড়িয়ে সেই ব্যথাগুলো আলতো হাতে স্পর্শ করে দিতেই আবারও কেঁপে ওঠে মায়া। হৃদের শার্টের পিছন খামচে দিয়ে চেপে ধরতেই আবারও থামে হৃদ। মায়াকে আর না ছুঁয়ে মায়ার বাম হাতটা নিজের ডান হাতের মুঠোয় নেয়। চমকে উঠে হৃদ। কম্পিত হয় এবার হৃদের শরীর। এতটা নরম তুলতুলে শরীরে অধিকারী হবে মায়া তা জানা ছিল না হৃদের। দীর্ঘ 10 বছর পর প্রথম হৃদ মায়াকে ছুঁয়েছে। অনুভূতিরা সব দলা পাকিয়ে আসছে নিজের মাঝে। এবার অস্থিরতাটা বেশ হচ্ছে, সেই সাথে বিরক্তিও। সামান্য একটা মেয়ের জন্য বারবার কেঁপে ওঠা অযুক্তিকর মনে হচ্ছে। ফালতু থেকে ফালতু মনে হচ্ছে এই অনুভূতিটা। তাই ঝটপট মায়াকে টেনে নিজের থেকে ছাড়িয়ে সামনে দাঁড় করায়। তাড়া দিয়ে বলে ওঠে, আমার সাথে আসো। কথাগুলো বলেই হৃদ মায়ার দিকে আর না তাকিয়ে ধূপধাপ পা ফেলে সামনের দিকে এগিয়ে যায়। পিছনে থেকে মায়া ধীরে পায়ে এগিয়ে যেতে থাকে হৃদের পিছন পিছন। হৃদ খানিকটা এগিয়ে যেতেই আবারও পিছন ফিরে তাকায় মায়ার দিকে। মায়াকে নিজের থেকে বেশ দূরে দেখে কপাল কুঁচকে আসে। নীরব দৃষ্টিতে চোখ বুলায় মায়ার বিধ্বস্ত কান্নাজড়িত মুখপানে। কিছু একটা ভেবে আবারও এগিয়ে এসে মায়ার একটি হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরে নিয়ে যায় অফিস কক্ষে। জনমানবহীন নিরিবিলি ফাউন্ডার অফিস কক্ষটিতে নিয়ে মায়াকে সাদা সোফার উপর বসিয়ে ঠিক সামনে বসে হৃদ। আলতো হাতে মায়ার কাটা ছেঁড়া জায়গাগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিয়ে চোখ তুলে তাকায় মায়ার দিকে হৃদ। এখনও ফুপিয়ে কেঁদে উঠছে মায়া। অতিরিক্ত কান্নার ফলে নাক মুখ লাল হয়ে ফুলে গেছে। হৃদ বিরক্তিতে চোখ বুলায় মায়ার চোখে মুখের দিকে। একটা মানুষ কতটা কান্না করতে পারে জানা নেই। এই মুহূর্তে ভীষণ বিরক্ত হচ্ছে হৃদ মায়ার উপর। নিজের সেফটি করার ন্যূনতম চেষ্টা তো করে মানুষ, কিন্তু মায়া তা না করে শুধু মার খেয়েই গেছে। এটা কোনো কথা হলো? এতটা দুর্বল হলে এই সমাজে চলবে কিভাবে মেয়েটা? সৎ সাহসিকতা অন্তত না থাকলে বিপদের মুখের সম্মুখীন হতে হবে তাকে। এখন না হয়
সে ছিল বলে মায়াকে রক্ষা করতে পেরেছে। রোজ রোজ তো আর সে থাকবে না, আর না অন্য কেউ থাকবে মায়াকে বাঁচানোর জন্য। তাই নিজের হেফাজত নিজের করার কৌশলটা অন্তত জানা জরুরি। তাই উপদেশ স্বরূপ বলে উঠল হৃদ। লুক, আমাদের সমাজটা হলো অসভ্য সমাজ। অসভ্য সমাজে সভ্য মানুষ খোঁজাটাও বোকামো। কারো ভয়ে ভয় পেলে সে তো তোমাকে আরও দ্বিগুণ ভয় দেখাবে। এটাই নিয়ম। মানুষ হলো সুযোগ সন্ধানী, সে সুযোগ নিবেই। তাই নিজের ভয়কে জয় করতে শেখো। কেউ তোমাকে চোখ রাঙালে তুমিও তাকে সেম জিনিসটাই ফেরত দাও। তবু নিজের সুযোগ অন্যকে নিতে দিও না। অসহায়ত্বের সুযোগ সবাই নিতে চায়, কারণ ক্ষমতা জিনিসটা সবার পছন্দ। কারো ক্ষমতা যদি গোটা দুনিয়া অবধি চলতো তাহলে সে সেটারই প্রয়োগ করত এবং নিজের কাছে গোটা পৃথিবীকে দমিয়ে রাখত। কারণ ক্ষমতা প্রয়োগের মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে, সেটা মানুষ ফিল করে। তাই কারো ক্ষমতা নিজ অবধি চলতে দিও না কখনো, এতে তোমারই ক্ষতি। সামনের মানুষটা কিন্তু ভালো থাকবে, মধ্যে থেকে তুমি বিধ্বস্ততার শিকার হবে। কথাগুলো বলেই হৃদ খানিকটা থেমে মায়ার চোখের দিকে নিজের দৃষ্টি স্থির করে আবারও ঠান্ডা গলায় বলে উঠল হৃদ। এই অসভ্য সমাজে নম্র, ভদ্র, সভ্য, মুখোশধারী লোকের অভাব নাই। প্রত্যেকটা মানুষ নিজ স্বার্থে রূপ বদলায়, স্থান পরিবর্তন করে, কাউকে আঘাত করে, কাউকে আবার দুনিয়া থেকে বিদায় হতে হয় অপরের স্বার্থ শিকার হয়ে। এই সমাজে চলতে গেলে তোমাকে হতে হবে কঠোর মনের অধিকারী, আত্মনির্ভরশীল, সৎ, সাহসী নারী। তোমাকে বাঁচানোর জন্য সবসময় কেউ না কেউ পাশে থাকবে, এমনটা আশা করাও বোকামি। আজ আমি ছিলাম, কাল আমি নাও থাকতে পারি। তখন তোমাকে এই অসভ্য সমাজে মানুষের সাথে লড়াই করে এগিয়ে যেতে হবে। নিজের দুর্বলতাটা অন্যকে বুঝতে দিও না। নিজের দুর্বলতাকে প্রকাশ করতে নয়, লুকিয়ে রাখতে শেখো, যাতে কেউ তোমাকে ভেঙে গুলিয়ে ফেলতে না পারে। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি তোমাকে? হৃদের কথায় মুহূর্তে মাথা নাড়িয়ে সম্মতি জানায় মায়া, যার অর্থ সে বুঝতে পেরেছে। হৃদ মায়ার মাথা নাড়ানোতে কপাল কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মায়ার দিকে। হৃদের ধারণার মতে আদৌ মায়া তার কথাগুলো বিন্দুমাত্র বুঝতে পেরেছে কিনা সন্দেহ। না বুঝেই হৃদের কথায় মাথা দুলাচ্ছে মায়া, সেটা খুব ভালো করেই বুঝতে পারছে হৃদ। মায়া ছোট হওয়ায় যে হৃদের কোনো কথাই মায়ার ছোট মাথায় ধরতে পারেনি, সেটা ভালোভাবেই বুঝতে পারছে হৃদ। ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দেয় হৃদ। চোখ দুটো বন্ধ করে নেয় বিরক্তিতে। তিক্ততা ছেয়ে যাচ্ছে হৃদের মিশ্রিত অনুভূতির সাথে। হৃদ বুঝতে পারছে মায়াকে সেফটি দেওয়া খুব জরুরি। অবুঝ মায়া যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। অসভ্য সমাজের মানুষদের ভিড়ে হারিয়ে যেতে পারে মায়ার কোমলতা। মায়াকে এবার চোখে চোখে রাখতে হবে, এক কথায় মায়াকে নজরবন্দি করতে হবে, বাঁচাতে হবে সকল আগ্রত বিপদ থেকে। ছায়া দিয়ে আগলিয়ে রাখতে হবে নিজের আপনজনের মতো, যেমনটা এত বছর ধরে নিজের দাদা দাদিকে সেফটি দিয়ে আসছে সকল বিপদ আপদ শত্রুদের হাত থেকে। এখন থেকে মায়াকেও সেফটি দিতে হবে, আরও বেশি দ্বিগুণ দিতে হবে। এক, মায়া ছোট, দ্বিতীয়ত মায়ের মধ্যে নিজের দাদা দাদির সুখটা দেখতে পেরেছে হৃদ। তাদের জন্য হলেও মায়াকে এবার নজরবন্দি করে নেবে সে। হৃদ চোখ তুলে তাকায় পাশে মায়ার মুখোশটিতে, সাথে সাথে চোখাচোখি হয় দুজনের। মায়া হৃদের দিকে এতক্ষণ তাকিয়েছিল, হৃদ তাকাতেই চোখ নামিয়ে নেয় মায়া। হৃদের দৃষ্টি স্থির মায়ের মুখপানে। কিছুক্ষণ পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থেকেই হঠাৎই কিছু একটা ভেবে বিরক্তিতে উঠে যায় হৃদ। মায়া আশেপাশে থাকলে এমন অবাধ্য চোখে শুধু দুটো মায়াতেই স্থির থাকে, এতে হৃদ বিরক্তি, ভীষণ বিরক্তি। এই অস্থিরতা নিয়ে এখানে আর থাকা যাবে না হৃদের। তাই হৃদ মনে মনে ঠিক করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ ছেড়ে চলে যাবে সে। এখানে আর কোনো কাজ নেই, এই দুদিন কোনো রকম পার করতে পারলেই বাঁচে। এখানে সবাই ভালো আছে, নিজের দাদা দাদিও ভালো আছে মায়াকে পেয়ে। তাহলে হৃদের আর আসার দরকার নেই বাংলাদেশে। এবার দেশ ছাড়লে আর আসবে না বাংলাদেশে। দূর থেকেই সবার সেফটির ব্যবস্থা করে দেবে সে। যোগাযোগ রাখবে দাদা দাদির সাথে, তবুও বাংলাদেশে আসবে না। আর বছরে একবার একদিনের জন্যও আসবে না সে। যে যার মতো ভালো থাকুক, সেও ভালো থাকবে। কথাগুলো ভেবেই আবারও চোখ ঘুরিয়ে তাকায় মায়ের দিকে। মায়াকে এক পলক দেখে নিয়ে ধূপ ধাপ পা ফেলে চলে যায় বাহিরের দিকে। সন্ধ্যা 7টা ছুঁই ছুঁই মাত্রই মায়া খানবাড়ির বাগান থেকে ফিরেছে। সন্ধ্যা রাতের বাগানের কড়া লাইটিংয়ে ঘুরে বেড়াতে চমৎকার লাগে মায়ার।
তাই অভ্যাসবশত এখনও তাই করেছে। দু হাতে মায়ার মাঝারি সাইজের লাল বিড়াল ছানার পুতুলটি বুকের মাঝে চেপে ধরে হেলে দুলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই হেনা খানের প্রশ্নের সম্মুখীন হতে হয় মায়াকে। এ তুই টই টই করে বেড়াচ্ছিস কেন? পড়তে না বসে? তোর কি পড়ার সময় এখনো হয় নাই? খানিকটা মন খারাপ করে গাল ফুলালো মায়া, মিহি সুরে বলল, হয়েছে তো দাদি। তাহলে পড়তে না বসে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছিস কেন শুনি? হেনা খানের ঝাঁঝালো কণ্ঠে খানিকটা চিন্তিত দেখায় মায়াকে। কপালে চিন্তার ভাঁজ ফেলে বোকার মতো প্রশ্ন করে বলে ওঠে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। তাহলে কি আমায় হেঁটে বেড়াতে হবে দাদি? মায়ার এমন প্রশ্নে থামে না হেনা খান। মায়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে চুপ করে যান, কারণ মায়াকে এই মুহূর্তে আরও কিছু বলে নিশ্চিত মায়া সেটা রেশ টেনে ইতিহাস রচনা করে আধ্যাত্মিক যুক্তি দেখাবে। তাই তিনি কথা না বাড়িয়ে প্রসঙ্গ পাল্টে বলেন, পড়তে বস তুই। আজ ড্রয়িং রুমে পড়াবো আমি তোকে। তোর বই সব সোফা টেবিলে রাখা আছে, গিয়ে বস সোফায়। আমি আসছি তোকে পড়ানোর জন্য একটু পর। আগে রিতকে কফিটা করে দিয়ে আসি, সেটা বসে আছে কফির জন্য। যা তুই পড়তে। হেনা খানের উপদেশমূলক কথাগুলো যেন মায়ার কান অব্দি পৌঁছালো না, বরং অদ্ভুত নজরে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওনার দিকে। তিনি মায়ার এমন দৃষ্টি বুঝতে না পেরে কপাল কুঁচকে কিছু বলতে নেবেন, আগেই মায়া চিন্তিত ভঙ্গিতে বলল, দাদি, আই হ্যাভ আ গভীর প্রশ্ন। কি? অবুজ গলায় কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে বলল, দাদি, তোমাকে তো আমি সকালে ল্যাংড়া রেখে গেলাম, কিন্তু বিকাল গড়াতে না গড়াতে তুমি সশরীরে দাঁড়িয়ে আছো আমার সামনে। তোমার এই অবস্থা কে করলো দাদি? মায়ার কথার মানে বুঝতে পারছে হেনা খান। সকালে হৃদের বলা কথাগুলোর পর তিনি আর হুইল চেয়ারে বসেননি, বরং সেটাকে ফেলে দিয়েছিল তখনই। সুস্থ মানুষ হয়েও প্যারালাইসিস সাজাটা ওনার কাছে ভীষণ কষ্টদায়ক ছিল, যেটার থেকে হৃদ এখন সকালেই মুক্ত করে দিয়েছে। এখন থেকে তিনি আর কখনোই হুইল চেয়ারের সাহায্য নেবেন না। কিন্তু এই মায়া বিষয়গুলো জানে না, কেউ বলেওনি মায়াকে। মায়া ছোট বিধায় হয়তো সব কিছু ঠিকঠাক বুঝে উঠতে পারবে না, তাই কেউ কিছু জানায়নি। কিন্তু মায়া হেনা খানকে ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহলবশত প্রশ্নগুলো করেছে, সেটা বুঝতে পারছে হেনা খান। তিনি মায়ার মনের অবস্থা বুঝতে পেরে ফুস করে দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, পায়ের ডাক্তার দেখিয়েছি আজ, তাই পা ভালো হয়ে গেছে। ডাক্তার বলেছে বেশি বেশি হাঁটতে, তাই হাঁটা চলা করছি। আর কিছু বলবি? তাহলে তুমি কেন আগে ডাক্তার দেখালে না দাদি? আমি দেখাইনি রিত, দেখিয়েছে ডাক্তার, তাই ভালো হয়ে গেছে আমি। এবার যা তুই, আর কোনো প্রশ্ন করবি না আমায়। কথাগুলো বলেই হেনা খান এক প্রকার দ্রুত পা চালিয়ে ড্রয়িং রুম থেকে প্রস্থান করেন। তিনি মায়াকে কোনোরূপ কিছু বলার সুযোগ দেননি তিনি, কারণ ওনার নিজের কাছেও মায়ার প্রশ্নের উত্তর ছিল না। যদি তিনি এই মুহূর্তে মায়ার সামনে থাকে, তাহলে মায়ার প্রশ্নের ঝুড়িটা আরও ভারী হবে, যেটা তিনি চাচ্ছেন না। মায়া হেনা খানকে পা চালিয়ে যেতে দেখে মুহূর্তে ঠোঁট উল্টায়, কোনো কিছুই বোধগম্য করতে না পেরে গিয়ে বসে ড্রয়িং রুমের সোফায়। চোখের সামনে এক গাদা নিজের বই দেখে মুহূর্তে মুখ কুচকায় বিরক্তিতে। হাত দিয়ে নেড়ে চেড়ে বইগুলো রেখে পাশ থেকে টিভির রিমোট হাতে নেয়। কোলের উপর লাল বিড়াল ছানার পুতুলটি চাপিয়ে টিভি অন করে মনোযোগ দেয় সেদিকে। ড্রয়িং রুমে টিভির শব্দ কানে আসতেই কোথা থেকে দৌড়ে আসে মালা। গোল গোল চোখ রেখে টিভির দিকে তাকিয়ে ধূপ করে বসে পড়ে মায়ের পায়ের কাছে নিচে ফ্লোরের উপর। মালার হঠাৎ আগমনে খানিকটা চমকে ওঠে মায়া, চোখ তুলে তাকায় মালার দিকে। মালা টিভির প্রেমিক মানুষ, তাই যখনই টিভির শব্দ কানে পৌঁছাবে তখনই সব কিছু ফেলে টিভির সামনে বসে যাবে। এবারও তাই হচ্ছে। দৃষ্টি সামনের বিশাল বড় টিভির দিকে। মায়া নড়ে চড়ে বসে। ইংলিশ চ্যানেল থাকায় হাতে থাকা রিমোটটি দিয়ে সেটি চ্যানেল চেঞ্জ করতে নেবে, আগেই চেঁচিয়ে ওঠে মালা, আপামনি চেঞ্জ করিলেন না, এটা মেলা সুন্দর একখান ছবি। আমি আগেও মেলাবার দেখছি, এখন আবারও দেখমু। ছবিটা আপনিও দেখেন, সেই একখান দৃশ্য আছে এটার মধ্যে। আহা,
দেখাই পরান্ডা জুড়াই যায়। মালার পরপর কথায় ভ্রু কুঁচকে তাকায় টিভির দিকে। টিভিতে ইংলিশ মুভির দৃশ্য দেখে খানিকটা বিরক্তি প্রকাশ পায় মালার চোখে মুখে। আপাতত এইগুলো পছন্দ না, সে কার্টুন দেখবে এমনটা মনোভাব স্থির করা। কিন্তু মালার নিষিদ্ধ আজ্ঞায় বিরক্তি নিয়ে বলে মায়া, দেখবো না আমি এসব, বুঝি না আমি ইংলিশ কিছু। আফামনি এইটা বুঝা লাগবো না, হালি দেখলেই হইব। সেই একখান ছবি, কি জানি নামটা মনে আইতাছে না তো। কি জানি নামটা, হ হ হ মনে আইছে, টাইটানিক ছবি। এইটা ছবিটা শেষ হয়ে আইছে তো, সেই জায়গাটা দেখে চইলা যামো আপামনি, পাল্টায়েন না। এখন দুইজন কত রোমান্টিক হইব। ইস। মালার কথায় গোল গোল চোখে তাকায় মায়া সেদিকে। বিশাল বড় টিভির স্ক্রিনে ঝলমলে করে ওঠে দুজন তরুণ তরুণী জাহাজে চড়ার দুহাত মেলে দাঁড়িয়ে থাকার দৃশ্য। মায়া বিরক্তি নিয়ে তাকিয়ে থাকে টিভির দিকে। সময়ের সাথে সাথে খানিকটা মনোযোগী হয় মায়া। টিভির স্ক্রিনে তাদের সেই কাঙ্ক্ষিত অদ্ভুত দৃষ্টি আসতেই মুহূর্তেই মুখখানা হাঁ হয়ে যায় মায়ার। চোখ বড় বড় করে তাকায় সেদিকে। অনাকাঙ্ক্ষিত দৃশ্য টিভির স্ক্রিনে ঝলমল করতে দেখে মুহূর্তে থমকায় হৃদ পিছন থেকে। নিজের রুম দিয়ে সিঁড়ি বেয়ে নিচে আসছিল কাঙ্ক্ষিত কফির আশায়, কিন্তু ড্রয়িং রুমে এসেই এমন দৃশ্য দেখে থমকে যায়। বিরক্তি নিয়ে কপাল কুঁচকে টিভি চালিত দাদাকে খোঁজার জন্য সামনে দৃষ্টি ফেলতেই চোখে পড়ে নিজের বউকে, যে চমকিত ও আতঙ্কিত অবস্থায় হাঁ হয়ে তাকিয়ে আছে টিভির দিকে। হৃদ রেগে দ্রুত মায়ের থেকে রিমোট কেড়ে নিয়ে টিভি অফ করে দেয় মুহূর্তেই। আকস্মিক ঘটনায় মায়া ও মালা দুজনেই তাল পাকিয়ে যায়। মালা দ্রুততার সঙ্গে বলে ওঠে, আপামনি টিভি অফ করলেন কেন? তাড়াতাড়ি দেন, আমার চুমুর দৃশ্য চইলা যাইতাছে তো। দ্রুততার সঙ্গে বলে উঠল মায়া, আমি অফ করিনি তো। কথাটা বলেই মায়া দ্রুততার সঙ্গে ঘাট ঘুরিয়ে পাশে তাকাতেই চোখে পড়ল হৃদের রাগান্বিত চেহারা। চোখ মুখ শক্ত করে রক্তচক্ষু হয়ে তাকিয়ে আছে মায়ার দিকে। মায়া সেদিকে স্থির নয়, হৃদের রেগে যাওয়ার বিষয়টি বোধগম্য করার চেষ্টাও করে না। চঞ্চল মায়ের ছোট মাথায় চলছে টিভির সেই অদ্ভুত দৃশ্যটি, যেটা শুরু হওয়ার আগেই হৃদের জন্য থামতে হয়েছে। দৃশ্যটি শুরু হওয়ার 2-3 সেকেন্ডের মধ্যে হৃদ টিভি অফ করে দেয়, যার জন্য সম্পূর্ণ দৃশ্যটি দেখা হয়ে ওঠেনি কারণ। তাই দৃশ্যটি সম্পূর্ণ দেখার তাগিদে মায়া সঙ্গে সঙ্গে নিজের দুহাতে হৃদের হাত চেপে ধরে রিমোটটি কেড়ে নেওয়ার জন্য জোরাজোরি করতে করতে অবুঝতায় বলে উঠল মায়া, ভাইয়া তাড়াতাড়ি দিন না, রিমোটটা বন্ধ কেন করলেন? আমি দেখবো সেটা কি হচ্ছে মেয়েটার। ছেলেটা মেয়েটাকে কামড়ে দিচ্ছে তো, মেয়েটা নিশ্চিত এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি দেখবো তো, আমাকে দেখতে দেন না ভাইয়া। আফামনি গো, এইটা কামড়া কামড়ি ছিল না তো, এটা গভীর চুমু ছিল। এতে কেউ কান্দে না, মায়াও কানবো না, ভালোবাসা পাইব, ভীষণ ভালোবাসা। কথাগুলো বলেই মুহূর্তেই জিভ কাটে মালা। সঙ্গে সঙ্গে নিজের দুহাত দিয়ে মুখ চেপে ধরে চোখ উল্টিয়ে তাকায় হৃদের রক্তচক্ষুর দিকে, যা মালার দিকেই তাক করা ছিল। মালার শুকনো একটা ঢোক গিলে মায়ার দিকে তাকায়। মায়া বোকার মতো কথা উত্তর দিতে গিয়ে গড় গড় করে কী থেকে কী বলে ফেলেছে হৃদের সামনে। হৃদ এবার নিশ্চিত তাকে মাথার উপর তুলে আছাড় মারতে মারতে নাড়ি ভুড়ি সব বের করে ফেলবে, আর সেই নাড়ি ভুড়ি সহ তাকে বেঁধে বুড়িগঙ্গায় ফেলে আসবে। এবার কথাগুলো ভেবেই আবারও কেঁপে ওঠে মালা। ভয়ে শুকনো ঢোক গিলে বার কয়েক। মায়া তখনও জোরাজুরি করছিল হৃদ থেকে রিমোট নেওয়ার জন্য, কিন্তু মালার কথাগুলো কানে আসতেই মুহূর্তেই থেমে গিয়ে অবাক হয়ে বলে ওঠে, এইভাবে কেউ চুমু খায় বুঝি? মালা মুখ চেপে ধরা অবস্থায় মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মালাকে মাথা নাড়াতে দেখে বলে ওঠে, তাহলে আমি খাবো একটা, আর তোকে খাবো। মালা দু হাতে মুখ চেপে ধরে ছিটকে 2 কদম পিছনে গিয়ে বলে ওঠে, সিসি আপামনি কি কনে এগুলা? এইসব মাইয়ারা মানুষ করে যায় না তো, পোলাপান মানুষ লাগে, নয়তো ভালোবাসার মানুষ লাগে। আমি হইলাম নিরীহ মাইয়া মানুষ। এখন যদি আপনি হাতে চুমুক, ভার্জিনিটি নষ্ট হইলে স্বামীরে কি দিমু আমি?
গভীর চিন্তিত গলায় বলল, আমার কি তাহলে এখন একটা বিয়ে করতে হবে চুমু খাওয়ার জন্য মালা? মায়ার বোকা কথার তালে মালা বেসামাল উত্তর দিয়ে যাচ্ছে একের পর এক। হৃদ নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে নিজের হাতের রিমোটটা সজোরে আছাড় মারে ফ্লোরে। সাথে সাথে শতখণ্ডিত হয় রিমোটটি। ফ্লোরের চারপাশে দূর দূরান্তে ছড়িয়ে ছিটিয়ে এলো পাথারি। হৃদের এমন কাণ্ডে মুহূর্তে উল্টো দৌড় লাগায় মালা ভয়ের কণ্ঠে চিৎকার করে। হিনা খানকে উদ্দেশ্য করে বলে, ম্যাডাম গো বাঁচাও। মায়া ভয়ে চমকে ওঠে। হৃদের হঠাৎ রেগে যাওয়ায় মুহূর্তেই ভয়ে আড়ষ্ট হয়ে আসে মায়া। হৃদের কোনরূপ রাগের সাথে মায়া পূর্ব পরিচিত নয়। প্রচণ্ড ভয় নিয়ে চোখ তুলে তাকায় হৃদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে। হৃদ চোখ মুখ শক্ত করে রক্তচক্ষে তাকিয়ে আছে মায়ার দিকে। হৃদের চোখে নিজের চোখ পড়তেই ভয়ে চোখ নামিয়ে নেয় মায়া। ভয়ে সিটিয়ে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ে হৃদের সামনে। হৃদ মায়াকে ভয় পেতে দেখে নিজের হাত দুটো মুঠিবদ্ধ করে নেয়। সাথে সাথে চোখ বন্ধ করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নেওয়ার মধ্যে দিয়েই কিচেন রুম থেকে দৌড়ে আসে হিনা খান মালার চিৎকারে। চোখের সামনে হৃদ ও মায়াকে কাছাকাছি দাঁড়িয়ে থাকতে দেখে দৌড়ে যান তিনি মায়ার পাশে। দুহাতে মায়াকে জড়িয়ে ধরে টেনে বুকের দিকে ধরে হৃদের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়। হৃদের রাগান্বিত ফেস থেকে বুঝতে পারে হৃদ কোনো কিছু নিয়ে ভীষণ রেগে আছে, আর সেটা অনায়াসে মায়াকে নিয়ে হবে। সেটা বোঝার বিন্দুমাত্র বের হয়নি ওনার। তাই ভয়ে আড়ষ্ট হয়ে আরও খানিকটা শক্ত করে জড়িয়ে নেন মায়াকে। তিনি হৃদের রাগ সম্পর্কে অবগত, কিন্তু মায়া নয়। হৃদ সম্পর্কে কোনো ধারণা নেই মায়ার। তাই এই মুহূর্তে মায়াকে হৃদের রাগ থেকে দূরে রাখার প্রচেষ্টায় তিনি। ভয়ে ভেজা কণ্ঠে বলে উঠল হিনা খান, কি হয়েছে হৃদ? মায়া কি বেয়াদবি করেছে তোর সাথে? দম নিয়ে কিছুটা সময় নিজের রাগ নিবারণের চেষ্টা চালায়। নিজের মনে মনে আওড়াতে থাকে, কন্ট্রোল ইয়োরসেলফ, শি ইজ নট ম্যাচিউর গার্ল, জাস্ট আ কিড। চোখ খুলে তাকায় হৃদ। শান্ত চোখে নিজের দাদির বুকে মায়াকে লেপটিয়ে থাকতে দেখে অতিশয় শান্ত বাণীতে বলে ওঠে, আজ থেকে খান বাড়িতে সব রকম সোশ্যাল মিডিয়া বন্ধ দাদি। টিভি, ফোন, ইন্টারনেট জাতীয় সব কিছু বন্ধ। শুধু দাদা ভাইয়ের হাতে একটা ফোন থাকবে, আর অন্য কারো হাতে না। বাড়িতে শুধু ল্যান্ডলাইন থাকবে ফোন করার জন্য, অন্য কিছু না। এমনকি তোমার হাতেও ফোন থাকবে না। তোমার কারোর সাথে ভিডিও কলে যোগাযোগের প্রয়োজন হলে বাইরে বডিগার্ড থেকে ফোন চেয়ে নেবে, জাস্ট অল্প কিছু সময়ের জন্য। আমি এসব ফোন তাদের হাতে দিয়ে রাখবো আমার সাথে যোগাযোগ করার জন্য। তারপরও আজকের পর থেকে খানবাড়ির সার্ভেন্ট হোক, শেফ হোক, দারোয়ান হোক, কাজের লোক হোক, ঘরে বা বাইরের প্রত্যেকটা মানুষ কেউ খানবাড়ির ভেতরে ফোন ইউজ করতে পারবে না, একমাত্র বডিগার্ড ছাড়া। বাকিরা সবাই খানবাড়ির গেটের বাইরে ফোন ইউজ করতে পারবে। তুমি সহ কেউ কোনোরূপ সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত থাকতে পারবে না। আমি সব রকম কমিউনিকেশন বিচ্ছিন্ন করে যাব দেশ থেকে। আমার কথার অবাধ্য লোক কখনোই খানবাড়ির ত্রিসীমানায় থাকবে না দাদি। হৃদের শান্ত কণ্ঠে হুমকি বার্তাগুলো শুনেই কেঁপে ওঠে হিনা খান। হৃদ কথা শান্ত ভঙ্গিতে বললেও প্রতিটা কথায় ছিল এক একটা হুমকির বার্তা। হেনা চমকায়। হৃদের হঠাৎ এমন কথার মানে তিনি বুঝতে পারছে না। হঠাৎ করে এত কঠোর সব নিয়ম কার জন্য বাঁধতে চাইছে হৃদ, সেটা বোধগম্য হলো না ওনার। তিনি খানিকটা উত্তেজনায় বলে উঠল, কিন্তু কেন হৃদ? নিজের দাদির কথার উত্তর না দিয়ে নিষ্পূর্ণ চোখে আরও একবার মায়াকে দেখে নেয়। খান বাড়ি থেকে সোজা বের হয়ে হেনা খানকে উদ্দেশ্য করে বলল, আমি বলেছি তাই। 4:08 ছুটির ঘন্টা বেল বাজতে ক্লাসরুমে থেকে পাঠদানকারী টিচার বের হয়ে আসে নিজ গন্তব্যের জন্য। ডান পাশে করিডর ধরে পা চালায় অফিস রুমের দিকে। ক্লাস কক্ষ থেকে টিচার বের হতেই দল বেঁধে বের হতে থাকে ছাত্রছাত্রীরা। সকল ক্লাস চুকিয়ে সবার সাথে মায়াও ক্লাসরুম থেকে স্কুল ব্যাগটি কাঁধে চাপিয়ে নিজের সহপাঠীদের সাথে গুটি গুটি পায়ে থেকে বের হয়ে আসে ক্লাসরুমের বাহিরে। টিয়া ছায়ার থেকে বিদায় নিয়ে কৌতূহল ভরা দৃষ্টি ফেলায় চারপাশে। হালকা কপাল কুঁচকে চারপাশে তাকিয়ে কাউকে খুঁজে পাওয়ার প্রচেষ্টা চালায় মুহূর্তেই। কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে না পেয়ে খানিকটা বিরক্তিতে 2 কদম এগোতেই ঝোড়ো হাওয়ার বেগে দৌড়ে হাজির হয় সেই মানুষটি। মায়া চোখ তুলে তাকায় সেদিকে। মুহূর্তেই
চোখে পড়ে মালা হাঁপিয়ে ওঠার ফেসটি। দৌড়ানোর ফলে নিঃশ্বাস ওঠানামা করছে দ্রুত। মায়া কড়া দৃষ্টিতে তাকায় সেদিকে। এই মুহূর্তে মালার ঝোড়ো হাওয়ার দৌড়ের মানেটা বুঝতে পারছে না মায়া, তাই সন্দেহবশে কাঁধ বাঁকিয়ে পেছনে ফিরে তাকায় মালার। কিন্তু মালার পিছনে কাউকে দেখতে না পেরে সেই দৃষ্টি আবারও স্থির হয় মালার ওপর। মায়ার হাবভাব বুঝতে পেরে বোকা হেসে হাঁপিয়ে বলে উঠল, আফামনি, আমার মনে হয়েছিল আমি আপনারে এত বড় স্কুলে হারাইয়াছিলাম। আমার ভয়ে পরানটা মরবার নিছিল। অল্পের জন্য বাইসা লইছি আপনার দেখে। যদি আপনারে হারাই হালাইতাম তো বড় ম্যাডাম আমারে দুনিয়া থেকে আউট কইরা লইতো। আল্লাহ মোরে জোর বাঁচান বাঁচাইছে আজকে। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।